10টি অভিযোগ সন্দীপের বিরুদ্ধে। অভিযোগ 1, ছাত্রদের দিয়ে টাকা তোলার অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠে। আক্তার আলী এই অভিযোগগুলো করেন একের পর এক। অভিযোগ নম্বর 1, ছাত্রদের দিয়ে টাকা তোলা। অভিযোগ 2, ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করতো এই সন্দীপ ঘোষ, যারা তার কথা শুনতো না। অভিযোগ 3, প্রথম বর্ষের ছাত্রদের ফেল করানো হতো এবং পাশ করাতে টাকা চাওয়া হতো। অভিযোগ 4, পাশ করানোর জন্য 8 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত চাওয়া হতো। অভিযোগ 5, সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন টেন্ডার থেকে 20% কমিশন নিত। অভিযোগ 6, সেই টেন্ডার কমিশনেই আজকে গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ। অভিযোগ 6, অনেক ছাত্রের জীবন নষ্ট করেছে সে, যারা তার কথা মতো চলেনি বা টাকা দেয়নি। অভিযোগ 7, কৃতি ছাত্রের বিরুদ্ধে ভুয়ো জামিন অযোগ্য মামলা করিয়েছিল সন্দীপ ঘোষ। অভিযোগ 8, বদলি নিয়ে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে লেনদেন করতে এবং বারবার আর্জি করে ফিরে আসতো সন্দীপ ঘোষ। কি করে? ম্যাজিক। অভিযোগ 9, মেডিকেল বর্জ্য পর্যন্ত পাচার করে দিত, অর্থাৎ যে ওয়েস্টেজ বেরিয়ে আসতো সেগুলো পাচার করে দেওয়া হতো। অভিযোগ 10, ব্যবহৃত রবার গ্লাভস, সিরিঞ্জ পাচার করত আক্তার আলী। এই সমস্ত অভিযোগ করেছিলেন এই টিভিতে, আমাদের রিপাবলিক বাংলা, রিপাবলিক টিভি, রিপাবলিক নেটওয়ার্কে এসেও বারবারই অভিযোগ করেছিলেন। ডাক্তারবাবুর কাছে যাবো। ডাক্তারবাবু, সজলবাবু, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ আক্তার আলী করেছেন সেই অভিযোগের ভিত্তিতে আজকে তিনি গ্রেফতার হয়েছেন, কিন্তু এইটা তো গতকাল থেকে তিনি করছেন না বা 1 মাস আগে থেকে তিনি করছেন না, বহু বছর ধরে করছেন, বারবার আর্জি করে ফিরে এসেছেন। এর আগে কেন ধরা পড়েনি এই ঘটনা? দেখুন, আজকের দিনে যে ঘটনার উপরে আজকে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, এই ঘটনাটা যদি সঠিকভাবে তদন্ত হতো, এটা যে উনি ভুল করেছেন সেটা আজকে 1 বছর বা তার অনেক সময় অতিক্রান্ত হওয়ার পরে আজকে এই ঘটনাটা যদি জানাজানি হচ্ছে, এই ঘটনাটাই যদি আরও 1 বছর আগে ধরা পড়তো তাহলে এই অভয়ার ঘটনাটা ঘটতো কিনা হয়তোবা এটাই ঠেকানো যেত। কিন্তু আজকে এই মেয়েটি চলে যাওয়ার পরে এই সমাজটাকে পুরো জাগিয়ে দিয়ে গেছে যে অবস্থার মধ্যে আমরা চলছিলাম। তো সেই সমস্ত জায়গার মধ্যে থেকে আজকে সন্দীপ ঘোষের মতন ডাক্তারদের সম্বন্ধে, আমিও সেই ডাক্তার সমাজেরই প্রতিনিধি, তো সেখানে দাঁড়িয়ে আমি 12 বছর ধরে এই প্রশাসনে থেকে আজকে এই দুর্নীতির রংটা গায়ে লাগেনি বলেই আজকে হয়তো এই স্টুডিওয়ে বসে কথা বলতে পারছি। তা না হলে একটা সময় আমি নিজেও কিন্তু আজকে এই আরজি করের ঘটনাটাই যেহেতু মুখ্য ঘটনা, তার মধ্যে কয়েকটা জিনিস একটু বলেও দিতে হয় যে প্রশাসনিক অবস্থা কোথায়। আজকে প্রথম দিনে যখন এফআইআরটা আমরা পরে দেখতে পেলাম, সেখানে একটা ধারা উল্লেখ করা হয়েছে, উইলফুল রেপ। সংবিধানের কোন ধারায় আছে উইলফুল রেপ আমরা জানি না। তার পরবর্তীতে যখন প্রথমেই কেসটা তৈরি হলো, সেখানে আনন্যাচারাল ডেথ বলে উল্লেখ করা হলো এবং পরবর্তীতে এই মেয়েটা শেষকৃত্য যখন করা হয়েছে, সেই শ্মশানের সার্টিফিকেটে দেখছি বাড়ির লোক নয় অন্য কেউ সই করেছেন। এই ধরনের সমস্ত কিছু, তাতে আমরা সাধারণ মানুষ এবং আমরা যারা প্রশাসনে বা বিভিন্ন জায়গায় ছিলাম যারা বুঝি, তারা তো বুঝতে পারছে এই সমস্ত তথ্যগুলো সব কিছু চলে গিয়ে এর পরেও 4 দিন সময় চাইছিলেন এবং তারপরেও বলছেন যে তার রাজ্যের প্রশাসন বেঁচে আছে। তো আমাদের তো মনে হয় না এই রাজ্যের প্রশাসন বেঁচে আছে। তো সেই অবস্থার মধ্যে থেকে আমরা এই আলোচনায় আর সমস্ত জায়গায় মানুষ আজকে পথে নেমেছে কিসের জন্য? এই ধরনের ঘটনাগুলোকে প্রতিরোধ করার জন্য। রাজনৈতিক প্রতিরোধে এটা সমস্যার সমাধান হচ্ছে না বলে সাধারণ মানুষকে নামতে হয়েছে। ডক্টরবাবু, আমি যদি ভুল না করে থাকি, আপনি বনগাঁ পৌরসভার স্বাস্থ্য আধিকারিক। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আজকে যে কথা বলছেন, অত্যন্ত সাহসী কথা বলছেন এবং প্রশাসনের বিরুদ্ধে কথা বলছেন। বারবার অভিযোগ উঠে এসছে যারা প্রশাসনের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেওয়া হয়। আপনার কি সেরকম কোনো ভয় আছে? দেখুন, প্রশাসনের ব্যবস্থা নেওয়া হয় নয়, আমি নিজেই একজন আধিকারিক যার 9 বার ট্রান্সফার হয়েছে, কিন্তু তার কোনো পাবলিক গ্রিভেন্সে নয়, শুধুমাত্র সরকারের প্রয়োজনে 9 বার ট্রান্সফার এবং সমস্ত অর্ডারের নিচে লেখা থাকে ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস। আমি জানি না পাবলিক কিভাবে আমাদের এই ট্রান্সফারগুলোতে পাবলিক সার্ভিস বলে লেখা থাকে, আমাদের যারা নজরে আসে না। কারণ আমি এই পশ্চিমবঙ্গের 7টা জেলায় বিভিন্ন জায়গায় ঘুরে 9 বার ট্রান্সফার হয়েছে এবং প্রতিটা ট্রান্সফারে আমাকে আজকে যে বিনীত গোয়েলের যে অবস্থা দেখছিলাম, আমি নিজে একটা সময় 2021 সালের রেজিগনেশনের জন্য জমা দিয়ে সেই রেজিগনেশন আজও অ্যাকসেপ্ট হয়নি বলে সরকারের সঙ্গে মামলা করে যে আমি আমার প্রাপ্য বুঝে তারপরে ছাড়বো, আমি কেন এমনি ছেড়ে দিয়ে চলে আসবো। তো সেই জন্য এই ধরনের জিনিস কেন হয়েছে, কেন করা হচ্ছে? প্রতিটা ঘটনায় কোনো পাবলিক গ্রিভেন্স নয়, এটা সরকার জানে। এখন তো বুঝতে পারছি এই দপ্তরের মধ্যে নিশ্চয়ই আমাদের মতন অফিসারদের বিভিন্ন রিপোর্ট স্বাস্থ্য ভবনে পৌঁছতো যে এই অফিসারটি কখনোই কারোর কথা শুনতে চান না,
ল অ্যান্ড অর্ডার আমরা যে আধিকারিক পদে থাকি আমাদের কাছে সাংবিধানিক ক্ষমতা থাকে, কিন্তু আমরা সেটা ইউটিলাইজ করেই 12 বছরে তার মানে কোনোদিনও স্বাস্থ্য দপ্তরের ভিতর এরকম কাজ চলে যেখানে অবশ্যই। কেউ যদি দ্বিমত পোষণ করে তার বিরুদ্ধে এইরকম ভাবে ব্যবস্থা নেওয়া হয়, এই শোয়ের পরে চলে আসতে পারে। এবং এমনও হয়েছে যে আমার ট্রান্সফার হওয়ার পরে আমরা আধিকারিক হিসেবে আমাদের নিজস্ব হ্যান্ডওভারের দায়িত্বটা আমাদের আধিকারিকদের মধ্যে থাকে, যে আধিকারিক নেবেন যে আধিকারিক দেবেন সেখানেও উপরমহলের প্রভাব খাটানো হয়। আমি উপরমহলের নিজে তার প্রভাব সাক্ষী। কাটানো। আমি এখানেই আসবো, তবে তার আগে এই ডাক্তাররা কথা বলছেন আজকে এবং যে জুনিয়র ডক্টররা গতকাল প্রতিবাদ আন্দোলন করেছিলেন, অভয়ার মা বাবা, তারা প্রত্যেক পদেই ডাক্তারদের থ্যাংক ইউ জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন এবং গতকালের আন্দোলন নিয়ে তারা কি বলেছেন শুনবো, ফিরবো আলোচনায়। এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে, যে ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে, এবং যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং 24 ঘন্টা 25 ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে, এটা খুব প্রশাসনের থেকে আমাদের কষ্টদায়ক মনে হয়েছে। এবং আজকে তো আমরা ওদের পরিবারের সদস্য হিসাবেই মনে করছি, আমরাও একটু কষ্ট পেয়েছি। আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে, তাদের নৈতিক জয় হয়েছে, তাইটাই আমরা মনে করি। নৈতিক জয় কেন বলছি, মানে তারা লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপি কে তাদের যে দাবি দেওয়া সেগুলো বলতে পেরেছে, জানাতে পেরেছে, লিখিতভাবে দিয়েছে এবং তিনি যা বলেছেন তেনার দিক থেকে যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন। সময় একদম শেষ, ডক্টরবাবু একদম শেষ কমেন্ট, 10 সেকেন্ড করে লাস্ট স্টেটমেন্ট, লাস্ট একদম শেষ কমেন্ট। দেখুন, আপনি প্রথমে যেটা বলছিলেন যে আমাদের বিরুদ্ধে অভিযোগ, মানে আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, তো আমার বিরুদ্ধে পদক্ষেপ অলরেডি হয়ে গেছে। আমি যেখানে 21 সাল থেকে রেজিগনেশন জমা দিয়ে আজকে বিচারাধীন, সেটা আমি এখনো পর্যন্ত স্টেট গভর্নমেন্ট 3বার এখনো পর্যন্ত কোর্টেই হাজির হয়নি যে আমার এই ক্ষেত্রে রাজ্য সরকারের অবস্থান কি সেটা জানতে চাইছে। সরকার সেখানে অ্যাবসকন্ডেড, কোনো উকিল পৌঁছচ্ছে না। তো এরকম যারা বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বেশ, শেষ কমেন্ট শুভজিৎ। মানুষ তো পাল্টা প্রতিরোধ করছে, সরকার ব্যবস্থা নিলে মানুষ পাল্টা ব্যবস্থা নেবে। সোজা কথা, পুলিশের জন্য জনগণ নয়, জনগণের জন্য পুলিশ, এবং জনগণের জন্য সরকার, সরকারের জন্য জনগণ নয়, এটা সরকারকে বুঝতে হবে। বেশ, অনেক ধন্যবাদ। আমি বিনীত গোয়েল বাবুকে আবারও বলবো, আমি বারবার বিনীত গোয়েল বাবুর সাথে কেন কথা বলতে চাই, কারণ আমি জানি ওনার কেউ না কেউ তো এই ক্লিপগুলো ওনার কাছে পৌঁছে দেবেন, নয়তো উনি হয়তো লাইভ দেখছেন বাড়িতে বসে। বিনীত গোয়েল বাবু, শিরদাঁড়া আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে বা আপনাকে উপহার দিয়ে দেওয়া হয়েছে। বিনীত গোয়েল বাবু, ডাক্তাররা গিয়ে আপনাকে পদত্যাগের দাবি জানিয়ে দিয়ে এসেছেন। বিনীত গোয়েল বাবু, আপনার বিরুদ্ধে গোটা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের মানুষ কথা বলেছেন। আমি নিজে গতকাল রুবির মোড়ে দাঁড়িয়েছিলাম যখন গোটা হিউম্যান চেন বা মানববন্ধনে প্রত্যেকে বলেছেন এই সিপি যে কাজ করছে তা অপদার্থতা নিরিখ, সেই বাইট রয়েছে আমার কাছে। বিনীত গোয়েল বাবু, একটু ভাবুন বাড়িতে বসে, আপনাকে সরিয়ে দেওয়া হবে না আপনি নিজে যা সম্মান একটু আছে সেটা নিয়ে নিজে সরে যাবেন, এইটুকু আপনাকে আমাদের অ্যাডভাইস। অনেক ধন্যবাদ। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।